ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखो स्वरूपाय स्वामिने तापहारिणे। কতদিনে সেই স্বামীজির স্ত্রী শিক্ষা, নারী জাগরণ, স্ত্রী স্বাধীনতার উপর বলেছিল। স্বামীজিকে আমন্ত্রণ করেছেন তপস্বিনী মাতাজি তার স্কুল পরিদর্শন করার জন্য। স্বামীজিকে যেখানেই যে আমন্ত্রণ করত, স্বামীজি আনন্দিত হয়ে সেখানে যেতেন। স্বামীজি উঠেছেন ঘোড়ার গাড়িতে, সঙ্গে শরৎচন্দ্র চক্রবর্তী। ঘোড়ার গাড়ি বলরাম মন্দির থেকে বেরিয়েছে, ঘোড়ার গাড়ি চলেছে শ্যামবাজার। পথে স্বামীজি সেই এক স্ত্রী শিক্ষা, নারী জাগরণের বিষয়ে অনেক কথা বলছেন। দেখ, শিক্ষা চাই, নারী শিক্ষা চাই, তবে তো হবে। শিক্ষা নেই এখানে, কি করে জাগরিত হবে নারী? নারীদের শিক্ষা দিতে হবে, তাদের নিজের পায়ে দাঁড়াতে দিতে হবে। শিষ্য বলেছিল যে, কেন স্বামীজি, এখন তো অনেক কিছু মেয়ে আছে, কিছু স্ত্রী আছে যারা বিএ পাস করছে, এমএ পাস করছে তো স্বামীজি। বললো, রেখে দে, ও তো তোর বিলিতি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমাদের শিক্ষার কি, আমাদের শিক্ষার যে ধারা আছে, আমাদের শিক্ষার যে পরম্পরা আছে, সেই অনুসারে শিক্ষিত কি হচ্ছে? তুই বল, কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে? তো বিলেতি শিক্ষার ঢঙে শিক্ষিত হচ্ছে। ওইরকম শিক্ষায় বলছি না, আমাদের পরম্পরাগত যে শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর তুই বলছিস বিএ পাস, এমএ পাস। ভারত সরকার থেকে বলছে আমাদের শতকরা 10 জন শিক্ষিত লোক আছে। ওই 10 জনের ভেতর যদি তুই দেখিস মেয়েরা কজন শিক্ষিত আছে, দেখবি শতকরা 1 জন হবে হয়তো। এই 1 জন শিক্ষিত হারে এই আমাদের সমাজের উন্নতি হবে? তুই কি বলছিস? শিক্ষিত করতে হবে। আমার ইচ্ছে আছে কিছু ব্রহ্মচারী, কিছু শিক্ষিত ব্রহ্মচারিণী, এই শিক্ষিত ব্রহ্মচারীরা পরে সন্ন্যাস নিয়ে গ্রামে গ্রামে চলে যাবে। সেখানে মানুষকে শিক্ষা দেবে, লোকেদের শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? আমাদের পরম্পরাগত শিক্ষা দেবে, আমাদের ভাষা শেখাবে, ইতিহাস শেখাবে, বিজ্ঞান শেখাবে, চরিত্র গঠন করা শেখাবে, আদর্শ চরিত্রবান হতে শেখাবে। চরিত্রবান না হলে জাতির উন্নতি কেমন করে হবে বল? আদর্শ চরিত্রবান হতে শেখাবে, বুঝলি? আদর্শ চরিত্র গঠনের জন্য ওই সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের আলোকে শেখাবে। সেইভাবে শিক্ষিত করে তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে দিতে হবে।
তবে তো সমাজে শিক্ষিত লোক তৈরি হবে। আর ব্রহ্মচারিণীগণ নারীদের আনবেন তাদের কাছে, তাদের ওই একইভাবে শিক্ষা দেবে, সঙ্গে সঙ্গে গৃহস্থালিরও শিক্ষা দেবে। গার্হস্থ ধর্মের আমাদের যে রীতি, সেই রীতিতে শিক্ষিত করবে, তাদেরও চরিত্রবান করতে হবে। সেই সীতা দময়ন্তী সেই রকম চরিত্রবান করতে হবে, দ্রৌপদীর মতো শিক্ষিত করতে হবে, সেই ধরনের চরিত্রবান নারী গঠন করতে হবে। তবে তো সমাজ উঠবে, তবে তো দেশটা জাগবে রে। না হলে এই রকমই ঘুমিয়ে থাকবে, এই দেশটা ঘুমিয়ে থাকবে। এরম ঘুমিয়ে থাকলে হবে না। এইরকম করতে করতে স্বামীজির গাড়ি বিডন স্ট্রিট দিয়ে এসে সাধারণ ব্রাহ্ম সমাজের কাছে এসে গাড়ি এইবার চোরবাগান অভিমুখে ঢুকে গেল। নির্দিষ্ট জায়গায় গাড়ি থামল। তপস্বিনী মাতাজি বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থেকে স্বামীজিকে গাড়ি থেকে নামিয়ে যথাযোগ্য অভ্যর্থনা দিয়ে স্বামীজিকে স্কুল বাড়িতে নিয়ে গেলেন। ঘুরে ঘুরে সমগ্র স্কুলটা দেখালেন। স্বামীজি স্কুলের ভিজিটার্স বুক আছে, সেই বইতে লিখলেন, স্ত্রী শিক্ষার প্রচেষ্টাটি ঠিক ঠিক চলছে। এই দেখুন স্বামীজি কেমন দেখলেন, দেখে কেমন সার্টিফিকেট দিলেন দেখলেন। সেই স্কুলটা হচ্ছে আদি মহাকালী পাঠশালা, এখনো সগৌরবে চলছে। স্বামীজি সার্টিফিকেট দিয়েছিলেন না। স্বামীজির সার্টিফিকেট এমনি তো হতে পারে না, যুগ যুগ চলবে। তপস্বিনী মাতাজির স্কুল থেকে ওই রকম শিক্ষিত ছাত্রী বেরোবে, এবং বেরোচ্ছে, এবং ভবিষ্যতেও বেরোবে। স্বামীজির সার্টিফিকেট তো বৃথা যেতে পারে না, বুঝলেন। স্বামীজি আবার গাড়িতে উঠলেন, আবার ফিরে আসছেন। গাড়িতে সেই স্ত্রী শিক্ষার কথা, সেই স্কুলের কথা উঠলেন। স্বামীজি বললেন, দেখ মাতাজি বলে ছাত্রীদের এই রকম সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে, না হলে কি সম্ভব হতো রে। তবে আমার একটা জিনিস ভালো লাগলো না, ওখানে কিছু গৃহস্থ শিক্ষক রেখে দিয়েছি। গৃহস্থ পুরুষ শিক্ষক বুঝলি না, ছাত্রীদের স্কুলে রাখতে নেই। পুরুষদের স্কুলে পুরুষ শিক্ষক, স্ত্রীদের স্কুলে স্ত্রী শিক্ষক রাখতে হয়। স্ত্রী পুরুষ সর্বদা পৃথক পৃথক রাখতে হয়, বুঝলি। এই রকম কথা হতে হতে স্বামীজির বাল্যবিবাহ সম্বন্ধে কথা উঠল। স্বামীজি বলছেন, দেখ বাল্যবিবাহের কিছু ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। এই কম বয়সে মেয়েদের বিবাহ দিলে মেয়েদের কম বয়সে সন্তান সন্ততি প্রসব করছে, তাদেরও শরীর ভেঙে যাচ্ছে। এসব সন্তান সন্ততি জন্মাচ্ছে, তারাও শরীর দুর্বল, স্বাস্থ্যের অধিকারী হচ্ছে, বুঝলি তো। শিক্ষা চাই, মায়েদের শিক্ষা চাই। তারপরে স্বামীজি বিধবা বিবাহ সম্বন্ধে কথা উঠল। বলছে, দেখ বিধবা বিবাহ এই সব জিনিস সমাজের অঙ্গ ছিল না, আমাদের সমাজে ছিল না। কিন্তু কি জানিস, স্ত্রী শিক্ষা চাই। স্ত্রী শিক্ষা যদি দিস
তখন মায়েরা নিজে কোনটা নিজেই বিবেচনা করবে, কোনটা উচিত কোনটা অনুচিত। যেটা অনুচিত তারা নিজেরা প্রত্যাখ্যান করবে, পুরুষরা নিজেরা বিবেচনা করবে কোনটা উচিত কোনটা অনুচিত। অনুচিত যেসব সমাজে যেসব অনুচিত প্রথা আছে সেগুলো আপনা হতে চলে যাবে, জোর করে ভাঙার কোনো দরকার নেই, আগে শিক্ষিত কর। এইভাবে সেদিন স্বামীজি স্ত্রী শিক্ষার ওপর সারাক্ষণ শিষ্যকে বলেছিলেন। বলরাম মন্দিরে ফিরে এলেন, শিষ্যের মনেও স্ত্রী শিক্ষা সম্বন্ধে, পুরুষদের শিক্ষা সম্বন্ধে স্বামীজি মনের মধ্যে তার অনেক ভাব গেঁথে দিয়েছিলেন। তিনিও অনেক চিন্তা করেছিলেন শিক্ষার ব্যাপারে। আর একদিনের চিত্র বলছি। স্বামীজি বলরাম মন্দিরে আছেন, সেদিনও স্বামীজির ওই আদরের শিষ্য, সেদিনও বাঙাল উপস্থিত আছেন। স্বামীজি কদিন ধরে সেই বাঙালকে সায়ন ভাষ্যে বেদ শিক্ষা দিচ্ছেন। স্বামীজি তাকে বেদ শিক্ষা দিচ্ছে। কথার প্রসঙ্গে স্বামীজির ম্যাক্স মুলারের কথা উঠল। সেই যে লন্ডনে স্বামীজির শিষ্য ম্যাক্স মুলার ও মিসেস মুলার স্বামীজির শিষ্য, ঠাকুরের ভাবে খুব ভাবিত হয়েছিলেন মিস্টার অ্যান্ড মিসেস মুলার। স্বামীজির কাছ থেকে ঠাকুরের কথা অনেক শুনেছিলেন। শুনে ঠাকুর সম্বন্ধে একটা ঠাকুরের ইংরেজিতে বই লিখেছিলেন। যে বই পড়ে দেশে বিদেশে অনেকে ঠাকুর সম্বন্ধে জেনেছিলেন। সেই স্বামীজি সেই ম্যাক্স মুলারকে অনেক সময় আদর করে সায়ান ঋষি বলতেন। সেই ম্যাক্স মুলার বেদটা ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন। স্বামীজি তাকে খুব ভালোবাসতেন। সেই ম্যাক্স মুলারের কথাও উঠেছিল এই বেদ পড়াতে পড়াতে। ইতিমধ্যে গিরিশচন্দ্র ঘোষ এসে পড়েছিলেন। সেই স্বামীজি যাকে বলতেন জিসি, কখনো বলতেন ঘোষজ, মানে ঘোষ বংশে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্যে স্বামীজি কখনো তাকে ঘোষজ বলেও সম্বোধন করতেন। স্বামীজির তো সম্বোধন নানা লোককে নানান রকম বলতেন। অক্ষয় কুমার সেনকে বলতেন শাঁকচুন্নি মাস্টার। এই যে এই শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলতেন বাঙাল। এইভাবে তারপরে স্বামীজি অভেরানন্দ মহারাজ, শরৎ মহারাজ এদেরকে বলতেন কালুয়া ভুলুয়া, আদর করে বলতেন। স্বামীজি বিভিন্ন জনকে বিভিন্ন নামে ডাকতেন। সেই সব কথা আবার আর একদিন বিস্তৃতভাবে আলোচনা করব। স্বামীজির জীবনটা বলি না, স্বামীজির জীবন অনন্ত জীবন। স্বামীজির জীবন বলে শেষ হবে না, বলেই যাব, আপনারা শুনেই যাবেন। এই স্বামীজির জীবন রসিকতায় ভরা। স্বামীজি বলতেন যে আমরা আনন্দের সন্তান, আমরা আনন্দে থাকব। স্বামীজি তার গুরুকে দেখেছেন। তার গুরু অত তত্ত্ব কথা বলতেন, অত সমাধিস্থ হয়ে পড়তেন, নির্বিকল্প সমাধিতে ডুবে যেতেন, অত ভাব সমাধি লেগেই থাকতো।
কিন্তু আবার সমাধি থেকে বুদ্ধিত হয়ে কত রকম কত রঙ্গরস করতেন। বাজারের মেছুনিরা কিরম করে বাজারে মাছ বিক্রি করতেন, হাতে তাবিজ ছিল, সেই তাবিজ খদ্দেরকে দেখাতেন, আবার এর মধ্যে দাম দস্তুরও করতেন। তারপরে কীর্তনিয়া কীর্তন করছেন, নথ পরেছেন, আরও গয়না ইত্যাদি পরেছেন। কিরম নথ তুলে বিজ্ঞানীতে বীজ ফেলতেন, আবার কিরম কীর্তন করতেন, সব দেখাতেন। দেখিয়ে আবার বড়লোক আসছেন, বড় মানুষ কীর্তন শুনতে, তাকে কিরম গয়নাও দেখাচ্ছেন, বাজু দেখাচ্ছেন, দামি দামি অলংকার দেখাচ্ছেন, দেখিয়ে তাদের সম্ভাষণ করতেন, ওই গান গাইতে গাইতেই করতেন, সব দেখাতেন। রাখাল মহারাজেরা বলতেন, আর দেখাবেন না, হেসে আমাদের পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাচ্ছে, বন্ধ করুন মশাই, আমরা আর পাচ্ছি না। শুধু রাখাল মহারাজ বলতেন না, অনেকেই বলতেন। আবার ঠাকুর কি বলতেন জানেন? বলতেন, দেখ, এসব কথা বাড়িতে বলিস না, বাড়িতে জানে এখানে ঠাকুরেরও কথা হয়, দেখ মাঝে মাঝে একটু এইসবও করতে হয়, না হলে লোকজন আসবে কেন বল। এই ছিলেন ঠাকুর, রঙ্গরস প্রিয় ঠাকুর। ঠাকুরের জীবনেও রঙ্গরস ভর্তি ছিল। সেও একদিন ঠাকুরের রঙ্গরস নিয়ে বললে দেখবেন কত বলা যায়, পর পর ঠাকুরের রঙ্গরসের কথা বলা যায়। যাই হোক, স্বামীজি বলছেন বেদের কথা, যে এই সৃষ্টি অনাদি, এই শব্দ থেকে সৃষ্টি হয়েছে, এইভাবে সব কথা বলছেন। বলতে বলতে হঠাৎ গিরিশবাবুর দিকে নজর গেছে। বলছে, কি জিসি, এসব তো কিছু শুনলে না, এসব কিছু পড়লে না, কি আর করলে বলো, কেষ্ট বিষ্টু নিয়ে জীবনটা বেশ কাটিয়ে দিলে। গিরিশবাবু শুনলেন, শুনে বলছে, হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, অত ফুরসত নেই, আর অত বুদ্ধিও নেই যে ওর মধ্যে সেঁধুব। গিরিশবাবু পরিষ্কার বলে দিলেন। গিরিশবাবু তো এসছেন অন্য কারণে, ঠাকুর তো গিরিশবাবুকে এনেছেন অন্য কারণে। ঠাকুর এনেছেন গিরিশবাবুকে লোকশিক্ষা দেবার জন্যে। ওই জন্যে গিরিশবাবুর থাক আলাদা, গিরিশবাবুর বেদ বেদান্ত পড়ার থাক নয়, গিরিশবাবুর থাক আলাদা। গিরিশবাবুকে বলেছিলেন, দেখো গিরিশ, তুমি আজীবন থিয়েটার করবে, যাত্রা করবে, এতে লোকশিক্ষা হয়, নাটক লিখবে। গিরিশবাবু সারা জীবন ঠাকুরের কথা মাথায় করে নিয়েছিলেন। গিরিশবাবুর যখন শরীর অপটু হয়ে যাচ্ছে, তখনও থিয়েটার করেছিলেন, শেষ দিন থিয়েটার করেছিলেন। থিয়েটার করে একদম হাঁপিয়ে গেছেন, তাও কষ্ট করে থিয়েটার করেছিলেন। থিয়েটার করে গিরিশবাবু হাঁপিয়ে পড়েছিলেন। কোনো রকমে গিরিশবাবু বাড়ি গেলেন,
বাড়ি গিয়ে অসুস্থ হয়ে বিছানা নিলেন। তারপর গিরিশবাবুর শরীর চলে গেল। আজকে এই অবধি রাখছি, কিন্তু আবার সেই কথাটা আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আমাদের মঠ থেকে ইউটিউব যে চ্যানেলটা খোলা হয়েছে, আপনারা মনে করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের মঠের নিত্য অনুষ্ঠান আপনাদের কাছে যথারীতি চলে যাবে। আপনারা অনুষ্ঠানগুলো বাড়ি বসে শুনবেন। এখন তো করোনা, চারিদিকে বেরোনো, ঘোরাফেরা সব নিষেধ। এই জন্যে আমাদের মঠ থেকে এইরূপ বন্দোবস্ত করেছে। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।